দর্শক পাঠক দেখছেন সকাল সন্ধ্যার প্রতিদিনের আয়োজন কি খবর বার্তা পক্ষ থেকে আপনার সঙ্গে আছি সিরাজুম মুনিরা। আপনারা জানেন গত দুদিনে দেশের বড় তিনটি হাসপাতালে চিকিৎসকদের উপর হামলা চালানো হয়েছে। মূলত রোগীর মৃত্যুর পর চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে রোগীর স্বজনরা বা পরিচিতরা এই হামলা চালিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে আজ দুপুর থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন চিকিৎসকরা। এই ঘোষণার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে আলোচনার জন্য গিয়েছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তার সঙ্গে আলোচনার পর চিকিৎসকরা আগামীকাল রাত ৮টা পর্যন্ত আপাতত শাটডাউন কর্মসূচি কিছু শর্ত সাপেক্ষে স্থগিত করার ঘোষণা দিয়েছেন। আজ কি খবরে কথা বলবো চিকিৎসকদের সেই কর্মসূচি নিয়ে। সঙ্গে রয়েছেন সহকর্মী জাকিয়া আহমেদ। জাকিয়া, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আমি শুরুতে জানতে চাই চিকিৎসকদের এই কর্মবিরতির কারণ কি ঘটেছিল আসলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত শুক্রবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত আসলে ৩টি ঘটনা পরপর ঘটেছে। আমরা যেটা জানি, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে একজন রোগী আসে, কিন্তু তার সঙ্গে কোনো স্বজনরা আসলে ছিলেন না। কিন্তু আপনি জানেন যে অপারেশনের আগে তো কিছু প্রসিডিওর মেনটেন করতে হয় হসপিটালগুলোকে, কিন্তু তার সঙ্গে সেই প্রসিডিওরগুলো যেমন বনসই দেয়া, রক্ত ম্যানেজ করা, সেই ধরনের কেউ ছিলেন না আসলে। তখন থেকেই এই ঘটনাগুলোর সূত্রপাত। এরপরে রোগীটা মারা যায় এবং তারপর থেকেই আসলে এই রোগীর স্বজন দাবি করে সেখানে ভাঙচুর চালায়। মানে অপারেশন থিয়েটারে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে তারা সেখান থেকে টেনে হেঁচড়ে বের করে তাদেরকে মারধর করে, জরুরি বিভাগ ভাঙচুর করে। এই হচ্ছে মূলত ঘটনাটার শুরু। এরপরে আপনি জানেন যে ঢাকার একদিকে ২ পক্ষের মারামারি হয়। সেখান থেকে যাওয়া একজন রোগীকে অপর পক্ষ তারা ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের ভেতরে ঢুকে তারা রামদা চাপাতি নিয়ে ঢুকে সেখানে মার্ডার করার চেষ্টা করে এবং সেই রোগীটি আসলে মারা যায়। এরপরে একই ধরনের আরেকটি ঘটনা ঘটে। মূলত এই ৩টি ঘটনা ২৪ ঘন্টার ভেতরে ৩টি ঘটনা নিয়েই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল উত্তপ্ত হয়ে ওঠে। ভাঙচুর হয়, চিকিৎসকরা মার খায়, যার ফলশ্রুতিতে আসলে আজকে দিনভর ঢাকা মেডিকেল কলেজে খুব অস্বস্তিকর এবং অমানবিক একটা ঘটনার ভেতর দিয়ে যেতে হয়েছে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালকে। জরুরি বিভাগে যেখানে প্রতিদিন হাজার হাজার রোগীরা সেবা নেয়, সেটা আজকে পুরোপুরি বন্ধ ছিল। খুব অবর্ণনীয় দুর্ভোগের ভেতর দিয়ে আসলে যেতে হয়েছে। চিকিৎসকদের দাবিগুলো কি? আমরা কিন্তু দেখেছি যে সন্ধ্যায় কর্মবিরতি আবার প্রত্যাহার করে নেওয়া হয়েছে, এর কারণ কি? চিকিৎসকদের এই দাবিটা আসলে নতুন কিছু না, অনেক পুরনো একটা দাবি, যেটা চিকিৎসক সুরক্ষা আইন। কিন্তু আসলে সেটা চিকিৎসক এবং রোগী দুজনের জন্যই সুরক্ষার একটা আইন। যেন কোনো আমরা যেটা মাঝে মাঝেই দেখি যে কোনো রোগীর মৃত্যু হলেই সেই হসপিটালগুলো ভাঙচুর করা হয়, চিকিৎসককে মারধর করা হয়। এই আইনটা হলে আসলে যেভাবে চিকিৎসকরা সুরক্ষা পাবে, ঠিক একইভাবে রোগীর যেই অধিকার আছে সেটাও নিশ্চিত হবে। আজকে আসলে তারা সেই চিকিৎসক সুরক্ষা আইনটাকেই নতুন করে আলোচনায় নিয়ে এসেছেন, যেন এটা বছরের পর বছর ধরে এই আইনটা ঝুলে রয়েছে এখনো। সেই চিকিৎসক সুরক্ষা আইনের বাস্তবায়ন চেয়েছেন। সেই সঙ্গে হচ্ছে চিকিৎসকদের নিরাপত্তা যেন হাসপাতালগুলোতে নিশ্চিত করা যায়, সেই বিষয়টি তারা তুলে ধরেছেন। ঢাকা মেডিকেলে যখন কর্মবিরতি চলছে তখন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম তিনি গিয়েছিলেন। তিনি আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে বসেছেন এবং কথা বলেছেন। তো সেখানে চিকিৎসকরা তাদের এই দাবিগুলোই জানিয়েছে। এরপরে উপদেষ্টার আশ্বাসের ভিত্তিতে তারা ধর্মঘটটা স্থগিত করেছেন, যদিও তারা এর সঙ্গে কয়েকটি শর্ত জুড়ে দিয়েছেন। তার ভিতরে ওই চিকিৎসক সুরক্ষা আইন সেটা নিশ্চিত করতে হবে এবং আগামী ২৪ ঘন্টার ভিতরে যারা এই ভাঙচুর এবং চিকিৎসক মারধরের সঙ্গে জড়িত তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করে জনসম্মুখে আনার দাবি তারা জানিয়েছেন। নয়তো তারা ফের এই ধর্মঘটে যাবেন বলে তারা জানিয়েছেন। আপনি আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলতে পেরেছেন? তারা কি বলছেন? আমরা দেখেছি যে আলোচনার পর 1:1 বলে একটা দাবি উঠেছে, সেটা একটু ব্যাখ্যা করবেন। যেটা হয়েছে যে সেখানে চিকিৎসকদের নিরাপত্তার যে ইস্যুটি তারা আসলে তুলে ধরেছেন, সেখানে তারা বলছেন যে
প্রতিজন চিকিৎসকের সঙ্গে একজন করে সিকিউরিটি ফোর্স থাকবে, সেটা হতে পারে পুলিশ, সেটা হতে পারে সেনাবাহিনী, অথবা সেটা বিজেপি হতে পারে। তারা যদি এই নিশ্চয়তা না পান তাহলে তারা কর্মক্ষেত্রে ফিরবেন না, এবং যেই কর্মসূচিটা তারা স্থগিত করেছেন সেটা তারা ফের চালু করবেন। তবে আরেকটা বিষয় আমি আপনাকে বলি, ঢাকা মেডিকেল নিয়ে আসলে আমরা যেখানে সবাই দিনভর কাজ করছি, এর পাশাপাশি আরও দুটো ঘটনা ঘটেছে যেটা আসলে গণমাধ্যমে সেভাবে আসেনি। সেটা হচ্ছে একই সময়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এই ধরনের ভাঙচুরের ঘটনা ঘটেছে, এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালেও কিন্তু আক্রমণের শিকার হয়েছেন ডাক্তাররা, সেখানেও কিন্তু ভাঙচুরের ঘটনা ঘটেছে। তো ঢাকা মেডিকেলের সবশেষ যেই সংবাদ সম্মেলন আন্দোলনরত চিকিৎসকরা করেছেন, তারাও আসলে এই কথাটি বলেছেন যে এই যে ঠিক একই ধরনের আক্রমণ হয়েছে, একই মানে তাদের আক্রমণের প্যাটার্নটা আসলে একই। তো এটার পেছনে আসলে কি কাজ করছে, এটার পেছনে কারা রয়েছেন, সেটাও তারা আসলে জানতে চান, এবং সেই দাবি তারা স্বাস্থ্য উপদেষ্টা এবং যার যার মেডিকেল কলেজগুলোর প্রধানদের কাছে সেই দাবিও তারা দিয়েছেন। আসলে কি 24 ঘন্টার মধ্যে হামলাকারী বা দোষীদেরকে আইনের আওতায় আনা সম্ভব? স্বাস্থ্য মন্ত্রণালয় কি বলছে? চিকিৎসকরা স্বাস্থ্য উপদেষ্টার কাছে এই নিয়ে দাবি তুলে ধরেছেন, কিন্তু তারাও আশ্বাস দিয়েছেন যে তারা তাদের এই দাবিগুলো মেনে নেবেন। কিন্তু আপাত দৃষ্টিতে আমাদের কাছে যেটা মনে হচ্ছে, উম, এইভাবে 1:1 করে আসলে নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। এতটা সেই জনবল আমাদের রয়েছে কিনা সেটাও আসলে আমাদের দেখবার বিষয় রয়েছে। আর এই ঘটনা তো, যদিও ঘটনার মূল সূত্রপাত ঢাকা মেডিকেলে, কিন্তু এটা আসলে কেবলমাত্র ঢাকা মেডিকেলের ইস্যু না। এটা এখন সব দেশে, মানে পুরো দেশের হসপিটালগুলোর, বড় হসপিটাল, বিভাগীয় হসপিটাল, বড় মেডিকেল কলেজ হসপিটালগুলোর একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যেখানে আপনি দেখেছেন যে ঘটনাটা ঢাকা মেডিকেল কলেজে হলেও কিন্তু পরবর্তীতে সময় যত বেড়েছে, প্রত্যেকটা মেডিকেল কলেজের এবং প্রত্যেকটা হসপিটালের চিকিৎসকরা কিন্তু তাদের সাথে সংহতি জানিয়েছেন। যদিও শুরুটা ছিল আসলে ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে, এরপরে সেখানে যোগ হলো ঢাকা মেডিকেলের অন্যান্য বিভাগের চিকিৎসকরা, এরপরে আসলে পুরো দেশে সেটা ছড়িয়ে পড়েছে। সুতরাং পুরো দেশের হাসপাতাল, আরেকটা কথা যেটা, তারা কিন্তু কেবল সরকারি মেডিকেল কলেজ বা বিভাগীয় শহরগুলোতে নয়, তারা কিন্তু প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার ব্যাপারেও কিন্তু বলেছেন। সুতরাং এত জনবল আসলে আমাদের রয়েছে কিনা আমি ব্যক্তিগতভাবে সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করছি। দেখা যাক এখন দুই পক্ষ মিলে কিভাবে আসলে এটা সমাধান করা যায়। তবে একটা জিনিস নিশ্চিত করে বলা যায়, আজকে ঢাকা মেডিকেল কলেজে রোগীদের যেভাবে ভোগান্তি হয়েছে, এখানে আসলে প্রতিদিন জরুরি বিভাগে কয়েক হাজার রোগীরা আসেন। আজকে দিনভর সেখানে নানা ধরনের মানে অবর্ণনীয় দুর্ভোগের ভেতর দিয়ে রোগীদেরকে যেতে হয়েছে। আর আমি যেটা অনুমান করি, এটা কেবল ঢাকা মেডিকেলের না, পুরো দেশেরই এই অবস্থা ছিল। সুতরাং রোগীদের দুর্ভোগটা নিশ্চয়ই আমাদের একটা দুশ্চিন্তার বিষয়। একই সঙ্গে চিকিৎসকরা যেটা বলছে সেটাও আসলে ফেলে দেবার মতো না। আমরা জানি যে কালকে অপারেশন থিয়েটারের ভেতর থেকে একজন চিকিৎসককে মারধর করা হয়েছে, যিনি এই হাসপাতালে এখন চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি বেশ গুরুতর অবস্থায় আছেন। সুতরাং দুই পক্ষের জন্যই এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। সরকার এখন নির্ধারণ করুক যে তারা কিভাবে এটার সমাধান করবে। স্বাস্থ্য উপদেষ্টা সেখানে গিয়েছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন এই সমাধানের। যাকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এবার আপনাকে টুকরো কিছু খবর জানিয়ে দেবো। আজকে সারা দিনের বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেয়। আদালতে রিটের পক্ষে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নিজেই শুনানি করেন এবং নিজের দেওয়া আগের বক্তব্য নট প্রেস করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উদ্দেশ্য নেই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ বা নিবন্ধন বাতিল করার। সংবিধানে সংগঠন ও রাজনৈতিক দল পরিচালনার যে স্বাধীনতা রয়েছে, এই সরকার সেটিতে বিশ্বাস করে। আর বিগত স্বৈরাচারী সরকারের সঙ্গে জড়িতদের অন্যায় অবিচারের বিচার হবে আইন আদালতের মাধ্যমে। সেটার জন্য কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা সমীচীন নয়। অবৈধ অস্ত্র উদ্ধারে আগামী 4 সেপ্টেম্বর বুধবার থেকে যৌথ অভিযান চালানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবির আন্দোলন থেকে সৃষ্ট গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর দেশে ছিল বেশ অরাজক পরিস্থিতি। সে সময় দেশের বিভিন্ন স্থানে চালানো হয় লুটপাট, হামলা, অগ্নিসংযোগ, বাদ পড়েনি থানা ও পুলিশ ফাঁড়িগুলো। থানাগুলোতে হামলা ও ভাঙচুরের পাশাপাশি লুট হয় পুলিশের অনেক অস্ত্র ও গোলাবারুদ। লুটপাট করা এসব অস্ত্র ও গোলাবারুদ যাদের কাছে রয়েছে তারা সেগুলো আগামী ৩ সেপ্টেম্বর মঙ্গলবারের মধ্যে জমা না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে এর আগে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল পুলিশ সদর দপ্তর। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান ও মেয়ে সাফিয়া তাসনিম খান সহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক মোল্লা নজরুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ হারুনুর রশিদ বিশ্বাস, জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সহকারী একান্ত সচিব মনির হোসেন ও শাফি মোদাসির খান। দর্শক পাঠক, এই ছিল আজকের কি খবর। এইসব খবর সহ অন্যান্য খবর জানতে পড়তে হবে www.সকালসন্ধ্যা.com। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট। দেখুন সেগুলো, থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে।